ডক্টর মুবাশশির হোসেন, আমি আপনার কাছে শুনতে চাই যে আপনি শেখ হাসিনার সময় আপনার যে গুম হয়ে গেলেন সেই সময়ের কথা আমি একটু আমাদের দর্শকদের জন্য, ঈশ্বর দর্শকদের জন্য শুনতে চাইছি যে সেই মানে কেন হলো, কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আপনি গেলেন। 2017 সালের 7ই নভেম্বর আমাকে আপনার গুম করে। এরপরে 44 দিন আমাকে আয়নাঘরে আটকে রাখা হয়। এর মধ্যে থেকে যেটা হয় যে এই গুমের যে প্রসেসটা, এই গুমের প্রসেসটা তো আপনার একটা মানুষের শরীরকে আপনার গায়েব করে দেয়। একই সাথে এটা একটা সাইকোলজিক্যাল অপারেশন, এবং এইটার মূল বিষয় যেটা থাকে যে তাকে তার যে মানবিক এজেন্সি যেটা আছে, যে এই চিন্তার যে জায়গাটা আছে, স্বাধীন চেতা চিন্তার যে জায়গাটা আছে, সেটাকেও আপনার সারা জীবনের জন্য যাতে চুপ থাকে এই বিষয়টা করে দেয়, যদি তাকে বেঁচে থাকতে দেয়া হয়। কারণ শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার যে বিষয়টা, সেটা অনেকটা এই যে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অফিসিয়ালদের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করত। এরকম একটা পর্যায়ে চলে গিয়েছিল, যেই জায়গাটা থেকে আমি আল্লাহর অশেষ রহমতে আমি আমাকে ফেরত দেয়া হয়। এবং তারপরে যেটা হয় যে আমি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন, কারণ ভয়ের মধ্যে বেড়ে উঠার আমার অভিজ্ঞতা কোনো ছিল না। আমি পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, আমি কাজ করেছি অক্সফামে পিআর ইতে, তো সবসময় আমি এক্সপ্রেসিভই ছিলাম। এবং আমার পিএইচডিতেও তো আমার ওই লেখালেখি সব কিছুর বিষয়। তো আমি পরে আপনার অসলো ইউনিভার্সিটিতে চলে যাই কাজ করি নরওয়েতে, এবং আমি তখন থেকেই বিভিন্ন বিষয়ে বাংলাদেশের লিখতাম। আপনি জানেন ওই বিভিন্ন বিদেশি মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায়। ওই জায়গাটা থেকে যেটা হয়েছে যে আমার ফ্যামিলিও তো ট্রমাটাইজড। আপনি তো অনেক আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে আপনি লিখেছেন, ইন্টারভিউ দিয়েছেন, স্টার্টিং ফ্রম নিউ ইয়র্ক টাইমস টু আল জাজিরা, সেটা আমরা জানি। আমি একটু শুনতে চাইছিলাম যে ওই সময়টাতে যে আপনাকে আয়নাঘরে রাখা হলো, তারা আসলে মানে কি ধরনের আচরণ করতো, কি বলতো, আপনি যখন মানে আকুতিটা তারা কেন বুঝতে পারতো না? না, তাদের যে আকুতিটা না, তাদের ওইখানে তো ধরেন আমি ছাড়া বহু মানুষ পরে মানে বের হয়েছে যে ছিল, এবং তারা পুরো জিনিসটা যেভাবে চালাতো। সেই আয়নাঘরে ছিলেন যেখানে আসলে আরো অনেককে রাখা হয়েছে, ইনক্লুডিং আরমান হোসেন? এইটা তো আমি বলতে পারবো না, এটা তো আমার পক্ষে বলার উপায় নাই। এবং আমি যেটা বলতে পারি যে এই আগের প্রেস সেক্রেটারি উনি আমার সেলের একটা ছবি দিয়েছিলেন, তারপরে তাসনিম খলিল নেত্র নিউজের তারা একটা জায়গা দিয়েছিলেন, যেটা তারা বলছেন যে আয়নাঘর। এখন সেই জায়গাটাতে তাদের মানে যে জিনিসটা, এটা অনেকটা কবরের মতো। এটা একটা কবরের মতো, যেখানে আপনার দিন না রাত বোঝার কোনো উপায় নাই, যেখানে আপনার একটা বড় লাইট জ্বলছে, এবং মাঝে মাঝে রাতে আপনি বন্দীদের বিভিন্ন আওয়াজ শুনবেন, আমাকে ছেড়ে দেন বা এই ধরনের। এটা একটা নারকীয় দোজক যদি মানে কেউ জীবনে দেখে থাকে সেই ধরনের। এবং আমার কাছে এখনও খুব অবাক লাগে, অনেক অফিসার এই জিনিসগুলোর সাথে জড়িত ছিল। তারা যে তাদের বাসায় তাদের স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদের সাথে তারা নর্মাল জীবনযাপন করছেন, এই বিষয়টা আমার কাছে অত্যন্ত অত্যন্ত না, তখনকার কথা বলছি, নিষ্ঠুর মনে হয়। বাট একই সাথে এইটাও আমি মানে স্বীকার করি যে এই যে খবরটা বের হলো, প্রথম তো নেত্র নিউজের থেকে বের হলো না, যে এই আয়নাঘরের বিষয়টা, এটা কিন্তু তাদের মধ্যে থেকে লোকজনই তাদেরকে দিয়েছেন, এবং তার মানে যেটা হচ্ছে এরপরে তো গুম কমিশন যখন হলো তখনও তো অনেক মানুষই সহযোগিতা করেছে। তো এই যে কালচারের যে বিষয়টা, এই বিষয়টা অনেক সময় যেটা হয় যে আপনি মানে ইউ ডোন্ট এভার মুভ বিয়ন্ড ট্রমা, ইউ অ্যাকচুয়ালি লিভ উইথ ইট। তো ওই সময়ের যে বিষয়টা আপনাকে একদম অসহায় এবং এক ধরনের, আমার মনে আছে আমাকে একজন বলেছিল যে আজকে থেকে ইউ আর আওয়ার স্লেভ। হ্যাঁ, তো এই মানসিকতার যে বিষয়টা, এবং এটা তো সরকারিভাবে করা হতো এবং শেখ হাসিনার প্রত্যক্ষ মদতেই করা হতো,
এটা যেটা বের হয়ে এসেছে, তো এই জায়গাটা সবই জানতেন। হ্যাঁ